হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা কাম টেস্ট পেপার এই বই থেকে আমরা যে ইংলিশের মডেল কোশ্চেন পেপারগুলো নিয়ে আলোচনা করি, আজ তার 10 নম্বর সেট নিয়ে আমরা আলোচনা করব। চলো মডেল কোশ্চেন পেপার 10 নিয়ে আলোচনা করি, দেখা যাক কী কোশ্চেন আছে তাতে। দেখো মডেল কোশ্চেন পেপার 10, এখানে সিনটা কি থেকে দিয়েছে দেখো। স্বামী হোপ দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। তাহলে বুঝতে পারছো এটা তোমাদের টেক্সট বইয়ের ফাদার সেলফ এই প্যাসেজ থেকে দেওয়া হয়েছে। চলো এরপরে এখানে কি প্রশ্ন দেওয়া আছে এখান থেকে সেটা আমরা দেখি। একের দাগের এ কি বলেছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের সেন্টেন্সগুলো সম্পূর্ণ করার জন্য সঠিক উত্তরটা নির্বাচন করে লেখো। এর দাগেরটা দেখো কি বলেছে, স্বামীর ফাদার প্রপোজ টু সেন্ড এ লেটার টু দ্য হেডমাস্টার। স্বামীর বাবা প্রপোজ মানে প্রস্তাব দিয়েছিল টু সেন্ড এ লেটার টু দ্য হেডমাস্টার। হেডমাস্টারের কাছে চিঠিটা পাঠাবে বাই হিমসেলফ মানে নিজে নিয়ে যাবে, উইথ স্বামীর দ্বারা, বাই কুরিয়ারে করে, বাই পোস্টে। তাহলে স্বামীর বাবা কিভাবে চিঠিটা পাঠাবে এটাই প্রস্তাব দিয়েছিল, তাহলে স্বামীকে দিয়ে, তাই তো? তাহলে উইথ স্বামী এটা হয়ে যাবে উত্তর, এটা অপশান 2। পরেরটা দেখো বিয়েরটা কি বলেছে, স্বামী ওয়াজ ওরিড অ্যাবাউট। স্বামী ওয়াজ ওরিড মানে চিন্তিত ছিল, অ্যাবাউট মানে নিয়ে, কি নিয়ে স্বামী চিন্তিত ছিল। একেরটা দ্য লে আউট অফ দ্য লেটার, দুয়েরটা দ্য কন্টেন্টস অফ দ্য লেটার, তিনেরটা দ্য অ্যাড্রেস অফ দ্য লেটার, আর চারেরটা দ্য সেন্ডার অফ দ্য লেটার। তাহলে স্বামী কী নিয়ে চিন্তিত ছিল, দ্য কন্টেন্টস অফ দ্য লেটার, তার মানে চিঠির ভিতরে কি লেখা আছে, কি বিষয় আছে, কি বিষয়বস্তু আছে চিঠির ভেতর, সেটা নিয়ে সে চিন্তিত ছিল। সিয়েরটা দেখো, স্বামী ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়াল অ্যান্ড দ্য ইমাজিনড অ্যাবাউট। স্বামী ফেল্ট দ্যাট স্বামী অনুভব করলো, ফেল্ট হি হ্যাড মিক্সড আপ সে মিশিয়ে ফেলেছে, দ্য রিয়াল বাস্তব, অ্যান্ড দ্য ইমাজিনড এবং কল্পনা এবং বাস্তবকে সে মিশিয়ে ফেলেছে, অ্যাবাউট মানে সম্বন্ধে, কার সম্বন্ধে, কল্পনা আর বাস্তবকে সে মিশিয়ে ফেলেছে। দ্য হেডমাস্টার হিমসেলফ, হিজ ফাদার অর স্যামুয়েল, কার সম্বন্ধে তাহলে সে কল্পনা আর বাস্তবকে মিশিয়ে ফেলেছিল, স্যামুয়েল সম্পর্কে। চারটা হয়ে যাবে রাইট আনসার। ডিএরটা দেখো, স্বামী ওয়াজ ফিল্ড উইথ সরো রিকলিং স্যামুয়েলস পেশেন্স, নলেজ, অ্যাঙ্গার অর অ্যাপিয়ারেন্স। স্বামী ওয়াজ ফিল্ড সরো তার মানে স্বামী দুঃখ পাচ্ছিল, রিকলিং মানে মনে করে, স্যামুয়েলের কিসের কথা মনে করে তার দুঃখ আসছিল, পেশেন্স মানে ধৈর্য, নলেজ জ্ঞান, অ্যাঙ্গার রাগ এবং অ্যাপিয়ারেন্স মানে চেহারা। তাহলে স্বামীর মানে স্যামুয়েলের কি মনে পড়ে তার দুঃখ হচ্ছিল, আরও স্বামীর যখন স্যামুয়েলের অ্যাপিয়ারেন্স বা চেহারার কথা মনে হচ্ছিল তখন তার আরও দুঃখ হচ্ছিল। তাই ডিএরটা হয়ে যাবে অপশান 4। ইয়েরটা দেখো, স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, প্লেজার, ডিসঅ্যাপয়েন্টমেন্ট এবং টায়ার্ডনেস। তাহলে স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, এটা দেখো তোমাদের বইয়েতেই আছে, তাই উত্তর কি হয়ে যাবে, কনফিউশন। ইয়েরটা হয়ে যাবে একেরটা কনফিউশন। বিয়েরটা দেখো কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে সেন্টেন্সগুলো সম্পূর্ণ করো। বিয়ের একেরটা, ফাদার্স বিহেভিয়ার টুক স্বামী বাই সারপ্রাইজ হোয়েন, তার মানে বাবার আচরণে স্বামী অবাক হয়ে গেল, বাই সারপ্রাইজ মানে স্বামী অবাক হয়ে গেল, হোয়েন যখন, বাবার ব্যবহারে স্বামী অবাক হলো। দেখো এখানে দেওয়া আছে কি বলেছে, বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, তার মানেই সেটা সারপ্রাইজ, সে অবাক হয়ে গেল, একটা অপ্রত্যাশিত মোড় নিল বাবার ব্যবহার, তার মানে সে অবাক হয়ে গেল কখন, হি প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, যখন সে প্রস্তাব দিল যে সে হেডমাস্টারকে একটা চিঠি দেবে, তখনই স্বামী বাবার ব্যবহারে মানে সারপ্রাইজড হয়ে গেল। তাহলে উত্তরটা এভাবে লেখা হবে, হি প্রপোজড হোয়েনের পর তাহলে কি দেবে, এখানে হোয়েন পর্যন্ত দেওয়া আছে, তাহলে দেখো কি দেওয়া আছে সেন্টেন্সটা, ফাদার্স বিহেভিয়ার টুক স্বামী বাই সারপ্রাইজ হোয়েন মানে বাবার ব্যবহারে স্বামী অবাক হলো, হোয়েনের পর কি লিখবে, হোয়েন হি প্রপোজ টু সেন্ড এ লেটার টু দ্য হেডমাস্টার মানে যখন সে প্রস্তাব দিল, হি প্রপোজড
প্রস্তাব দিল টু সেন্ড এ লেটার, একটা চিঠি পাঠাবে টু দ্য হেডমাস্টার। তখন স্বামী সারপ্রাইজড। তারপরটা দেখো, অ্যাজ সুন অ্যাজ ফাদার কম্পোজ দ্য লেটার, মানে যখন বাবা চিঠিটা লিখছিল তখন কি হচ্ছিল, যখন বাবা চিঠিটা লিখছিল দেখো এখানে দেওয়া আছে, বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। তার মানে স্বামী যখন স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল বাবা একটা চিঠি লিখছিল। তার মানে এখানে বলছে বাবা যখন চিঠি লিখছিল তখন কি হচ্ছিল, তাহলে উল্টো কাজটা হবে, বাবা যখন চিঠি লিখছিল তাহলে স্বামী স্কুলের জন্য রেডি হয়ে গিয়েছিল। তাহলে অ্যাজ সুন অ্যাজ ফাদার কম্পোজড দ্য লেটার স্বামী গট রেডি টু লিভ ফর স্কুল, স্বামী রেডি হয়ে গিয়েছিল স্কুলে যাবার জন্য। এটা হয়ে যাবে 2-এর উত্তরটা। 3-এরটা দেখো কি বলেছে, দ্য রিজন বিহাইন্ড স্বামীজ পজিং বাই দ্য রোড সাইড ওয়াজ, দ্য রিজন মানে কারণ, বিহাইন্ড মানে পিছনে, স্বামীজ পজিং স্বামীর থেমে যাওয়ার পিছনে, বাই দ্য রোড সাইড রাস্তার ধারে দাঁড়ানোর পিছনে কি কারণ ছিল, কেন তার মানে স্বামী রাস্তার ধারে দাঁড়িয়েছিল। দেখো এখানে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে তার মনটা স্থির করার জন্য সে রাস্তার ধারে দাঁড়িয়েছিল। তাহলে এখানে ওয়াশ পর্যন্ত দেওয়া আছে যে কারণটা ছিল, ওয়াশ ছিল কি না, তাহলে 2 থেকে দিতে হবে টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে তার মনস্থির করা, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, এটা হয়ে যাবে এর উত্তর। এবার দেখো সিয়ের দাগে কি করতে বলেছে, বলেছে স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, মানে সত্যি হলে টি দেবে বক্সে এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবে, মিথ্যে হলে এফ দেবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দেবে। একটা দেখো, স্বামীজ ফাদার ওয়াজ ফার্ম ইন হিজ ডিসিশন টু সেন্ড এ লেটার টু দ্য হেডমাস্টার, তার মানে স্বামীর বাবা দৃঢ় ছিল, ওয়াজ ফার্ম ইন হিজ ডিসিশন তার সিদ্ধান্তে অনড় ছিল, টু সেন্ড এ লেটার টু দ্য হেডমাস্টার হেডমাস্টারকে একটা চিঠি পাঠাবেন সেই সিদ্ধান্তে তিনি অনড় ছিলেন। তো এটা হবে ট্রু, সত্যি হবে। দেখো এখানটা পড়ে আমরা সেটা বুঝতে পারছি। দেখো এদের কনভারসেশন দেখো, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো তুমি কি লিখেছো বাবা, নাথিং ফর ইউ, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস, এটা তুমি হেডমাস্টারকে দেবে এবং ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি আমাদের টিচার স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছো? ইয়েস, হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, হ্যাঁ অনেক কিছু। হোয়াট হ্যাভ হি ডান ফাদার, বাবা সে কী করেছে? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সব কিছু চিঠিতে আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা তুমি তোমার হেডমাস্টারকে দিয়ে দিও। তাহলে তিনি দৃঢ় ছিলেন যে চিঠিটা তিনি পাঠাবেনই, তাই এই স্বামীর এত প্রশ্নের তিনি উত্তর দিচ্ছিলেন না, তাই এই লাইনটা এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা হবে এই সেন্টেন্সটার সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে এটা ট্রু লিখবে বক্সের মধ্যে এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দেবে এটা এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার গিভ ইট টু ইউর হেডমাস্টার। পরেরটা দেখো, স্বামীজ কনসায়েন্স ট্রাভেলড হিম অন দ্য ওয়ে টু স্কুল, স্বামীজ কনসায়েন্স, কনসায়েন্স মানে বিবেক, ট্রাভেলড হিম তাকে জ্বালাতন করছিল, অন দ্য ওয়ে টু স্কুল, স্কুল যাওয়ার পথে তার বিবেক তাকে জ্বালা দিচ্ছিল বা সমস্যায় ফেলছিল, জ্বালাতন করছিল। এটা ট্রু হবে। দেখো হিজ কনসায়েন্স বদার্ড হিম, তার বিবেক তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, এটা হবে তার সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে বক্সে লিখবে টি এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে হিজ কনসায়েন্স বদার্ড হিম। 2-এর দাগে দেখো কি বলেছে, রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ার্ল, এটা বুঝতে পারছো তোমাদের টেক্সট বইয়ের ফেভেল এই কবিতা থেকে দেওয়া হয়েছে। দেখো এখান থেকে কি প্রশ্ন দেওয়া হয়েছে, এটা রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলো সম্পূর্ণ করার জন্য সঠিক উত্তরটা বেছে নাও। একের দাগে এটা, দ্য ওয়ার্ড প্রিগ মিন্স, শব্দ প্রিগ, প্রিগ শব্দটার অর্থ কি? ওয়াইজ, বিইং মরালি কারেক্ট, ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি এবং প্রাউড। তাহলে প্রিগ শব্দের অর্থ কি হবে? প্রিগ মানে আমরা জানি প্রিগ মানে হচ্ছে নীতিবাগীশ, তাহলে যেহেতু প্রিগ মানে নীতিবাগীশ তাহলে উত্তরটা কি হবে? বিইং মরালি কারেক্ট, নীতিগত দিক থেকে ঠিক, তাহলে 2-এরটা হয়ে যাবে রাইট আনসার। তারপরটা দেখো বিয়েরটা, এই ইয়ার কনজিস্ট অফ মানে একটা বছর কি নিয়ে তৈরি হয়েছে? অল সর্টস অফ ওয়েদার, অল সর্টস অফ থিংস, টু স্পেয়ার্স, বোথ এ অ্যান্ড বি। তাহলে
এখানে আমরা দেখেছি এ ইয়ার কনসিস্টস অফ, এই যে টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার, টু মেক আপ এ ইয়ার কী দরকার, বা অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার। তাহলে দেখো অল সর্টস অফ ওয়েদারও আছে আর অল সর্টস অফ থিংসও আছে, তাই 4-এরটা উত্তর হয়ে যাবে বোথ 1 and 2, মানে উভয় 1-এরটাও এবং 2-এরটাও, যেহেতু এখানে ওয়েদার এবং থিংস দুটোই আছে, তো এই যে অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, তাই দুটোই বোথ 1 and 2। সিয়েরটা দেখো, এ স্কুইরেল ট্র্যাক ইজ, সিয়েরটা দ্য স্কুইরেল ইজ নট অ্যাসেমড অফ ইটস, দ্য স্কুইরেল মানে কাঠবেড়ালি, ইজ নট নয়, অ্যাসেমড মানে লজ্জিত, অফ ইটস এই কাঠবেড়ালি কী নিয়ে লজ্জিত নয়, তাহলে টেল, লিভলিনেস, ইগনোরেন্স আর সাইজ, কাঠবেড়ালি তাহলে কী নিয়ে লজ্জিত নয়, এর সাইজ নিয়ে। দেখো বলেছে টু অকুপাই মাই প্লেস অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, তাহলে সে তার সাইজ নিয়ে, সে যে ছোটো সাইজে সেটা নিয়ে সে লজ্জিত নয়। ডিয়েরটা, এ স্কুইরেল ট্র্যাক ইজ হোয়াট, একটা স্কুইরেল ট্র্যাক, স্কুইরেলের পথ, কাঠবেড়ালির পথ হলো সেটা, কোনটা না, ট্যালেন্ট ক্যান মেক, স্কুইরেল ক্যান মেক, এ মাউন্টেন ক্যান মেক, এ মাউন্টেন ক্যান নট মেক, তাহলে এর উত্তর কী হবে, স্কুইরেল ট্র্যাক কোনটা, যেটা একটা মাউন্টেন তৈরি করতে পারে। দেখো আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, এটাকে কাঠবেড়ালি মাউন্টেন। বিয়ের দাগেরগুলো দেখো কি বলেছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিয়ের 1-এরটা, হোয়াট ইজ দ্য স্কুইরেলস ভিউ অ্যাবাউট ট্যালেন্ট, মানে কি হয় স্কুইরেলসের ভিউ মানে দৃষ্টিভঙ্গি, কাঠবেড়ালির দৃষ্টিভঙ্গি কি অ্যাবাউট ট্যালেন্ট, ট্যালেন্ট সম্পর্কে, ট্যালেন্ট মানে প্রতিভা, প্রতিভা নিয়ে কাঠবেড়ালির কি দৃষ্টিভঙ্গি। কাঠবেড়ালি কি বলেছে, ট্যালেন্টস ডিফার মানে প্রতিভা বিভিন্ন রকম হতে পারে, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সবই ভালো এবং যথাযথভাবে যথাস্থানে তার প্রয়োগ করা হয়, এটা কাঠবেড়ালি বলেছে, সেটাকেই আমি একটু গুছিয়ে লিখেছি। দেখো মানে গদ্যের ভাষায়, দ্য স্কুইরেল থিংস দ্যাট, তার মানে স্কুইরেল মনে করে যে ভেরিয়াস স্পিসিস অ্যান্ড থিংস মানে বিভিন্ন রকম প্রাণী এবং বস্তু হ্যাভ ডিফারেন্ট ট্যালেন্টস, আছে বিভিন্ন রকম প্রতিভা, এটাই হচ্ছে ট্যালেন্টস ডিফার, এই কথাটাই এখানে বলা হয়েছে যে দ্য স্কুইরেল থিংস দ্যাট ভেরিয়াস স্পিসিস অ্যান্ড থিংস হ্যাভ ডিফারেন্ট ট্যালেন্টস অ্যান্ড অল ট্যালেন্টস আর ওয়েল অ্যান্ড ওয়াইজলি অর্গানাইজড, সমস্ত প্রতিভাকে ভালোভাবে এবং বুদ্ধি মানে বিচক্ষণতার সাথে সাজানো হয়েছে টু মেনটেন দ্য ব্যালেন্স অফ নেচার, প্রকৃতির ভারসাম্য বজায় করার জন্য সমস্ত ট্যালেন্টকে যথাযথ স্থানে প্রয়োগ করা হয়েছে। এবার দেখো বিয়ের 2-এর কোশ্চেনটা কি বলেছে, মেনশন ওয়ান থিং হুইচ এ স্কুইরেল ক্যান ডু বাট এ মাউন্টেন ক্যান নট, মেনশন মানে উল্লেখ করো, ওয়ান থিং একটা জিনিস, হুইচ এ স্কুইরেল ক্যান ডু মানে যেটা একটা কাঠবেড়ালি ক্যান ডু মানে করতে পারে, বাট কিন্তু এ মাউন্টেন ক্যান নট মানে একটা পর্বত করতে পারে না, এমন একটা গুণের কথা বলতে হবে, এমন একটা কাজের কথা বলতে হবে যেটা কাঠবেড়ালি করতে পারলেও সেটা মাউন্টেন বা পর্বত করতে পারে না। তাহলে আমরা এখানে দেখেছি, দেখো ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি যদি আমার পিঠে জঙ্গল বহন করতে না পারি, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও একটা বাদাম ভাঙতে পারো না, তাহলে এই কাজটাই স্কুইরেল ক্যান ডু মানে স্কুইরেল করতে পারে কিন্তু মাউন্টেন করতে পারে না, তাই তো, এই কাজটা মাউন্টেন করতে পারে না, কোন কাজটা, বাদাম ভাঙা। তাহলে এমনি সহজভাবে লেখা যেতে পারে যে একটা স্কুইরেল একটা বাদাম ভাঙতে পারে, তাহলে কি লিখেছি দেখো, স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট বাট এ মাউন্টেন ক্যান নট ক্র্যাক এ নাট, একটা স্কুইরেল ক্যান মানে পারে, ক্র্যাক মানে ভাঙা, এ নাট একটা স্কুইরেল একটা বাদাম ভাঙতে পারে, বাট কিন্তু এই মাউন্টেন ক্যান নট পারে না ক্র্যাক এ নাট একটা বাদাম ভাঙতে, এটাই হচ্ছে সেই কাজ যেটা স্কুইরেল পারলেও মাউন্টেন পারে না। এবার দেখো 3-এর দাগে আনসিনটা বলছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, এই প্যাসেজটা পড়ে এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো কি আছে প্যাসেজটা, চলো পড়ি। দ্য সেভিং অফ সার্টেন ওয়াইল্ড অ্যানিমালস ফ্রম এক্সটিংশন হ্যাজ ফর মেনি ইয়ার্স বিন এ প্রবলেম for zoologists and other specialists.
বলছে শেভিং অফ সার্টেন ওয়াইল্ড অ্যানিমালস, মানে কিছু নির্দিষ্ট বন্যপ্রাণী সংরক্ষণ ফ্রম এক্সটিংশন মানে অবলুপ্তি, অনেক বছর ধরে, ফর মেনি ইয়ার্স মানে অনেক বছর ধরে, হ্যাভ বিন এ প্রবলেম একটা সমস্যা হয়ে উঠছে, ফর জুলজিস্ট মানে প্রাণীবিদ এবং অন্যান্য বিশারদদের। তার মানে কি হলো, অনেক বছর ধরে নির্দিষ্ট কিছু বন্য প্রাণীদের অবলুপ্তির হাত থেকে রক্ষা করাটা প্রাণীবিদ এবং অন্যান্য বিশেষজ্ঞদের কাছে একটা সমস্যা হয়ে উঠেছে। বাট মোর রিসেন্টলি দ্য প্রবলেম হ্যাজ বিকাম সো অ্যাকিউট and has received so much publicity that most people are now concerned about it. বলছে বাট মোর রিসেন্টলি, কিন্তু অতি সাম্প্রতিক কালে, দ্য প্রবলেম হ্যাজ বিন সো অ্যাকিউট, সমস্যাটা এতটাই গভীর হয়ে উঠেছে, অ্যান্ড হ্যাজ রিসিভ সো মাচ পাবলিসিটি, এত বেশি প্রচার পেয়েছে এই সমস্যাটা, মানে বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়ে সমস্যাটা এত বেশি প্রচার পেয়েছে দ্যাট যে মোস্ট পিপল আর নাও কনসার্নড অ্যাবাউট ইউ, বেশিরভাগ লোকেরাই আর নাও কনসার্ন মানে উদ্বিগ্ন অ্যাবাউট ইট, এটা নিয়ে বেশিরভাগ লোকেরাই খুব চিন্তিত এই বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়টা নিয়ে। দিস টু মি অ্যাট ফার্স্ট সিমড স্ট্রেঞ্জ, এটা আমার কাছে প্রথমে স্ট্রেঞ্জ মানে অদ্ভুত মনে হতো, বিকজ কারণ ওয়ান অফ দ্য মোস্ট গ্র্যাটিফাইং ডেভেলপমেন্টস অফ দ্য লাস্ট few years has been the passing of strict laws. বলছে the most gratifying developments মানে সব থেকে গ্র্যাটিফাইং মানে সন্তোষজনক উন্নতি, for the last few years has been the passing of strict laws, গত কয়েক বছর ধরে সব থেকে সন্তোষজনক উন্নতিটা কি হয়েছে, the passing of strict laws, strict মানে হচ্ছে কঠোর, ল মানে আইন, কঠোর আইন পাশ করা, টু প্রোটেক্ট ওয়াইল্ড অ্যানিমালস মানে বন্যপ্রাণীদের সংরক্ষণ করার জন্য, অ্যান্ড দ্য কনসিকুয়েন্ট ডিক্লাইন ইন দ্য হান্টিং অফ বিগ অ্যানিমালস ফর স্পোর্ট, আর তার ফলস্বরূপ কী হয়েছে, ডিক্লাইন মানে কমে যাওয়া, ইন দ্য হান্টিং অফ বিগ অ্যানিমালস ফর স্পোর্ট মানে খেলার জন্য, বড় বড় মানে নিছক আনন্দের জন্য যে শিকার করা হতো বড় বড় প্রাণীদের, সেই সংখ্যাটা এখন কমে গেছে। হোয়াই ইজ ইট দেন দ্যাট সাম রেয়ার ওয়াইল্ড অ্যানিমালস আর স্টিল থ্রিটেন্ড উইথ এক্সটিংশন অ্যান্ড ইভেন সাম অফ দ্য লেস রেয়ার ওয়ান্স আর র্যাপিডলি ডিক্লাইনিং ইন নাম্বার? বলছে তাহলে কেন রেয়ার ওয়াইল্ড অ্যানিমাল মানে দুর্লভ যে বন্য প্রাণী, তারা এখনও কেন অবলুপ্ত হয়ে যাওয়ার পথে, এবং এমনকি কিছু কিছু দুর্লভ প্রাণীর সংখ্যা দ্রুত গতিতে কমে যাচ্ছে কেন? সেটা ওয়ান রিজন ইজ দ্য মার্চ অফ সিভিলাইজেশন, একটা কারণ হলো মার্চ অফ সিভিলাইজেশন মানে সভ্যতার অগ্রগতি। When an area is wholly cleared of vegetation to make room for new towns, factories, cities or hydroelectric plants, the natural home of several species is destroyed. বলছে যখন একটা এলাকা ইজ হোললি ক্লিয়ার, সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয়, অফ ভেজিটেশন মানে সম্পূর্ণ গাছপালা কেটে পরিষ্কার করে দেওয়া হয়, টু মেক রুম ফর নিউ টাউনস, ফ্যাক্টরি, সিটিস অ্যান্ড অর হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্টস মানে শহর, নগর, কলকারখানা বা হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট মানে কি জলবিদ্যুৎ উৎপাদন প্রকল্প, এইসবের জন্য যখন একটা এলাকার গাছপালা সম্পূর্ণভাবে কেটে পরিষ্কার করে দেওয়া হয়, দ্য ন্যাচারাল হোম অফ সেভারাল স্পিসিস ইজ ডিস্ট্রয়েড, ন্যাচারাল হোম মানে স্বাভাবিক বাসস্থান, অফ সেভারাল স্পিসিস বিভিন্ন প্রজাতির প্রাণীদের, ইজ ডিস্ট্রয়েড ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। দ্য ডিসপ্লেসড মাস্ট আইদার মাইগ্রেট টু অ্যানাদার এরিয়া অর পেরিশ, মানে ডিসপ্লেসড মানে যাদেরকে উচ্ছেদ করা হলো সেই জায়গা থেকে, সেই সমস্ত প্রাণীরা কি হয়, মাস্ট আইদার মাইগ্রেট মানে তারা অন্য কোথাও চলে যায়, মাইগ্রেট মানে অন্য স্থানান্তর করা, অন্য স্থানে চলে যায়, টু অ্যানাদার এরিয়া অর পেরিশ মানে নষ্ট হয়ে যায় মানে ধ্বংস হয়ে যায়, সেই প্রজাতি অন্য স্থানে মাইগ্রেট করে বা নষ্ট হয়ে যায়। ইভেন দ্য ক্লিয়ারিং অফ ল্যান্ড ফর এ রোড অর অ্যান এয়ারফিল্ড মে ইনভলভ পুশিং ব্যাক দ্য জঙ্গল অ্যান্ড দ্য স্মলার দ্য এরিয়া। বলছে আগে এতটা দেখো, ইভেন এমনকি দ্য ক্লিয়ারিং অফ ল্যান্ড ফর এ রোড অর অ্যান এয়ারফিল্ড মানে যদি রাস্তা বা এয়ারফিল্ড মানে বিমানঘাটির জন্য কোনো জায়গা পরিষ্কার করা হয়, মে ইনভলভ
পুশিং ব্যাক দ্য জঙ্গল, তার ফলে এই প্রাণীরা আবার জঙ্গলে ফিরে যেতে পারে। অ্যান্ড দ্য স্মলার দ্য এরিয়া ইন হুইচ ওয়াইল্ড অ্যানিমালস কম্পিট ফর এ লিভিং, বলছে যত ছোট জায়গার মধ্যে তারা অল্প পরিসরের মধ্যে বন্য প্রাণীরা বেঁচে থাকার জন্য তারা লড়াই করে। দ্য স্মলার দ্য নাম্বার অফ অ্যানিমালস বিকামস দ্যাট ক্যান হোপ টু সারভাইভ, ততই প্রাণীদের সংখ্যা ততই কম হয়, মানে বেঁচে থাকার আশা তত কম থাকে। একটু অল্প জায়গার মধ্যে অনেক প্রাণী হলে তারা লড়াই করে খাদ্যের জন্য, বাসস্থানের জন্য, তাই তখন তাদের সংখ্যাও ক্রমশ কমতে থাকে। Civilization brings to swift and easy transport and so assists those who are determined to break the various protective laws, বলছে সিভিলাইজেশন ব্রিংস টু, সিভিলাইজেশন মানে সভ্যতা, সভ্যতা আরও কি আনে, সুইফট অ্যান্ড ইজি ট্রান্সপোর্ট মানে মসৃণ এবং দ্রুতগামী ট্রান্সপোর্ট মানে পরিবহন ব্যবস্থা, অ্যান্ড সো অ্যাসিস্ট আর তার ফলে কাদের সাহায্য হয়, দোজ হু আর ডিটারমাইন্ড টু ব্রেক দ্য ভেরিয়াস প্রোটেক্টিভ লস, যারা বিভিন্ন রকম সংরক্ষণমূলক আইন ভাঙে, এই আইন ভঙ্গকারীদের এরা সাহায্য করে এই সভ্যতার যে যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা। থাইভস ক্যান এলিউড দ্য অ্যানিমাল ওয়ার্ডেন্স, থাইভস মানে চোরেরা, ক্যান এলিউড মানে পালাতে পারে, তাদেরকে এড়িয়ে যেতে পারে, কাদেরকে, দ্য অ্যানিমাল ওয়ার্ডেন্স প্রাণীদের যারা প্রহরী, প্রাণীদেরকে যারা গার্ড দেয় তাদেরকে, তাদের চোখ এড়িয়ে চলে যায়। তারপরে কি করে, শুট অ্যান এলিফ্যান্ট ফর ইটস টাস্ক, একটা হাতিকে শুট করে, গুলি করে, ফর ইটস টাস্ক মানে হচ্ছে এর টাস্কের জন্য, দাঁত মানে তার যে বড় দাঁত আছে হাতির, সেই টাস্ক বলা হয়, সেই দাঁতের জন্য তাদেরকে হত্যা করে। এই রাইনোসেরাস ফর ইটস হর্ন, একটা গন্ডারকে শিংয়ের জন্য হত্যা করে। অর এ ডিয়ার ফর ইটস মিট মানে হরিণকে মেরে ফেলে তার মাংসের জন্য। অ্যান্ড বি মাইলস অ্যাওয়ে ফ্রম দ্য সাইট অফ দ্য ক্রাইম বিফোর দ্য ডেড অর দ্য ডাইং ভিকটিমস আর ইভেন ডিসকভার্ড, এবং তাদেরকে অনেক মাইল দূরে নিয়ে চলে যায় সেই ঘটনাস্থল থেকে, বিফোর দ্য ডেড মৃত্যুর আগে, অথবা এই সমস্ত মৃত প্রাণীদের হয়তো আর দেখাই যায় না, এমনভাবেই তাদেরকে সরিয়ে নিয়ে যায়। ইট ইজ স্যাড টু রিফ্লেক্ট দ্যাট সিভিলাইজেশন হুইচ ক্যান ব্রিং সো মেনি বেনিফিটস টু পিপল হু হ্যাভ প্রিভিয়াসলি নোন অনলি হাঙ্গার অ্যান্ড মিজারি, বলছে সভ্যতা, ইট ইজ স্যাড টু রিফ্লেক্ট, এটা খুব দুঃখজনক যে সভ্যতা, হুইচ ক্যান ব্রিং সো মেনি বেনিফিটস, যেটা বয়ে আনতে পারে এত লাভ মানুষের কাছে, যারা প্রথমে প্রিভিয়াসলি আগে যারা ছিল ক্ষুধার্ত এবং মানে কষ্টের মধ্যে জীবনযাপন করতো, সেই সব মানুষের কাছে সভ্যতা এত বেশি বেনিফিটস, এত বেশি লাভের দিক তুলে ধরেছে। বিংস অলসো ফেসিলিটিস ফর দ্য হার্টলেস ক্রিমিনালস, তাদেরও এই সভ্যতা কাদের সুযোগ করে দিয়েছে, হার্টলেস ক্রিমিনালসদের, নির্দয় ক্রিমিনালদের, হু ফর দ্য মেটেরিয়াল গেন, যারা পার্থিব লাভের জন্য, উইল স্লটার মানে হত্যা করে, হার্মলেস মানে যারা ক্ষতি করছে না এরকম, অ্যান্ড থ্রিটেন দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ ইটস কাইন্ড, এমনকি এদের কারণে এই ধরনের প্রাণীরা ডিসঅ্যাপিয়ারেন্স মানে অদৃশ্য হয়ে যেতে পারে, ফ্রম দ্য আর্থ ফর এভার, পৃথিবী থেকে চিরতরে এরা অদৃশ্য হয়ে যেতে পারে। দেখো এবার প্রশ্নগুলো দেখো, বলেছে এর দাগে টিক দ্য রাইট আনসার, সঠিক উত্তরের মাথায় দাগ দাও। দ্য প্রবলেম দ্যাট থ্রিটেন্স দ্য জুলজিস্ট ইজ, সমস্যা যেটা জুলজিস্টরা ভয় পাচ্ছে, কোন সমস্যা নিয়ে ভয় পাচ্ছে, গ্রোথ অফ ওয়াইল্ড অ্যানিমালস, স্প্রেড অফ ওয়াইল্ড অ্যানিমালস, এক্সটিংশন অফ ওয়াইল্ড অ্যানিমালস অর স্ট্রেংথ অফ ওয়াইল্ড অ্যানিমালস। আমরা এতক্ষণ কি দেখলাম, কি নিয়ে জুলজিস্ট এবং অন্যান্য স্পেশালিস্টরা ভয় পাচ্ছে, এক্সটিংশন অফ ওয়াইল্ড অ্যানিমালস মানে অবলুপ্তি, বন্য প্রাণীদের অবলুপ্তি, তাহলে একেরটা হয়ে যাবে সি এরটা আনসার। দুইটা দেখো, দ্য পাসিং অফ স্ট্রিক্ট লস প্রিভেন্টস, পাসিং অফ স্ট্রিক্ট লস মানে কঠিন আইন প্রণয়ন করে কি রোধ করা যাবে, হান্টিং অফ বার্ডস, হান্টিং অফ বিগ অ্যানিমালস, হান্টিং অফ স্নেকস, হান্টিং অফ পোচার্স। তাহলে পাসিং অফ স্ট্রিক্ট লস, কঠোর আইন প্রণয়ন করে আমরা কি জানি কি রোধ করা যাচ্ছে, হান্টিং অফ বিগ অ্যানিমালস, বড় বড় প্রাণীদের শিকারকে রোধ করা যেতে পারে। তিনেরটা, ওয়ান রিজন অফ র্যাপিড ডিক্লাইন অফ ওয়াইল্ড অ্যানিমাল ইজ, বলছে একটা কারণ
যে ওয়াইল্ড অ্যানিম্যালরা এত দ্রুত র্যাপিড অফ ডিক্লাইন কমে যাচ্ছে, তার কারণটা কি? মার্চ অফ সিভিলাইজেশন, পাসিং অফ স্ট্রিক্ট লস, প্রোটেকশন অফ ওয়াইল্ড অ্যানিমালস, লাভ ফর ওয়াইল্ড অ্যানিমালস। তা এই প্রাণীরা এত দ্রুত গতিতে কমে যাচ্ছে কেন? মার্চ অফ সিভিলাইজেশন মানে সভ্যতার অগ্রগতি, তার জন্য এই সমস্ত বন্য প্রাণীদের সংখ্যা দ্রুত গতিতে কমে যাচ্ছে। 4টা, when the area of wild animals for competition decrease the chance of their survival, বলছে when মানে যখন এরিয়া অফ ওয়াইল্ড অ্যানিমালস ফর কম্পিটিশন ডিক্রিজ, যখন তাদের লড়াই করার জায়গাটা কমে যায়, তখন কি হয়? তাদের বাঁচার সুযোগটা, সার্ভাইভাল মানে বাঁচার সুযোগটাও কি হয়? তখন কমে যায়, ডিক্রিজ। তাই বিয়েরটা হয়ে যাবে রাইট অ্যান্সার। 5টা দেখো, দ্য ল বেকার্স অফেন টেক অ্যাডভান্টেজ অফ, দ্য ল বেকার্স মানে আইন ভঙ্গকারীরা, অফেন প্রায়, টেক অ্যাডভান্টেজ অফ সুবিধা নেয়। কিসের সুবিধা নেয়? দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, পাসিং অফ লস, অ্যাডভান্সমেন্ট অফ সিভিলাইজেশন আর সোশ্যাল কানেকশন। তাহলে এই ল বেকার্সরা কিসের সুবিধা নেয়? আমরা আগেই পড়েছি, ল বেকার্সরা সিভিলাইজেশন ব্রিংস মানে সভ্যতা যত এগিয়ে চলে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়, এরা তার সুবিধা নেয়। তাই সিয়েরটা হবে এর উত্তর, অ্যাডভান্সমেন্ট অফ সিভিলাইজেশন, সভ্যতার অগ্রগতির সুযোগ নেয়। 6টা দেখো, এলিফ্যান্টস আর শট ফর দেয়ার, এলিফ্যান্টস আর শট মানে হাতিরা গুলিবিদ্ধ হয়, ফর দেয়ার কিসের জন্য গুলিবিদ্ধ হয়? তাদের টাস্ক, হর্নস, মিট অর স্কিন, কিসের জন্য গুলিবিদ্ধ হয়? তাদের টাস্কের জন্য, দাঁতের জন্য। বিয়েরটা দেখো, এবার কি বলেছে? ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ আইদার ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, মানে সত্যি হলে টি লিখবে এবং মিথ্যা হলে ফলস লিখবে এবং তার সাপোর্টিং স্টেটমেন্ট দেবে। দেখো কি বলেছে একটা, দ্য পাসিং অফ স্ট্রিক্ট লস ইজ সাপোজ টু প্রোটেক্ট দ্য ওয়াইল্ড অ্যানিমালস, বলছে পাসিং অফ স্ট্রিক্ট লস, এই কঠোর আইন প্রণয়ন, ইজ সাপোজড মনে করা হয়, টু প্রোটেক্ট দ্য ওয়াইল্ড অ্যানিমালস মানে এদেরকে কিসের জন্য? ওয়াইল্ড অ্যানিমালস রক্ষা করার জন্য এই কঠিন আইন প্রণয়ন করা হয়। তাহলে ঘটনাটা কি? কঠোর আইন কেন প্রণয়ন করা হয়? এই ওয়াইল্ড অ্যানিমালস রক্ষা করার জন্য। তাই এটা কি হবে? ট্রু হবে। বক্সে আমরা টি দেবো এবং সাপোর্টিং স্টেটমেন্ট দেখো আমরা টি থেকে দেব। এখানে দিয়েছে যে এই যে এখানে দিয়েছে দ্য লাস্ট ফিউ ইয়ার্স হ্যাজ বিন দ্য পাসিং অফ স্ট্রিক্ট লস টু প্রোটেক্ট ওয়াইল্ড অ্যানিমালস। তাহলে এইটা ওয়ান অফ দ্য থেকে দেবো, ওয়ান অফ দ্য মোস্ট গ্র্যাটিফাইং ডেভেলপমেন্টস অফ দ্য লাস্ট ফিউ ইয়ার্স হ্যাজ বিন দ্য পাসিং অফ স্ট্রিক্ট লস টু প্রোটেক্ট ওয়াইল্ড অ্যানিমালস। এতটা তাহলে ওর সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। পরেরটা দেখো কি বলেছে, বলেছে দ্য ইনোসেন্ট অ্যানিমালস আর কিল্ড অনলি ফর স্পোর্ট, বলছে ইনোসেন্ট অ্যানিমালস মানে যে এই পশুদেরকে, এই সরল পশুদেরকে আর কিল্ড তাদেরকে মারা হচ্ছে অনলি ফর স্পোর্ট, শুধুমাত্র মজা বা খেলার ছলে মারা হচ্ছে, মজার জন্য না, শুধুমাত্র যে খেলার ছলে মারা হচ্ছে মজার জন্য তা না। তাহলে এটা কি হবে? ফলস। কেন মারা হচ্ছে আমরা দেখেছি, তাদেরকে কিসের জন্য? তাহলে এখানে এই সেন্টেন্সটা লিখতে হবে যে তাদেরকে thrice can elude the animals warden, suit an elephant for its tusks, a rhinoceros for its horn or a deer for its meat। এতটা লিখতে হবে যে এই সমস্ত কারণে এদেরকে মারা হচ্ছে, শুধুমাত্র স্পোর্টের জন্য নয়। 3টা দেখো, ইজি ট্রান্সপোর্ট ইজ অফেন বেনিফিশিয়াল ফর দ্য ল ব্রেকার্স, এই যে সহজ যোগাযোগ ব্যবস্থা বা দ্রুত পরিবহন ব্যবস্থা ইজ অফেন বেনিফিশিয়াল প্রায় লাভজনক ফর দ্য ল ব্রেকার্স, যারা আইন ভঙ্গ করে আইন ভঙ্গকারীদের জন্য এটা লাভজনক। তাহলে এটা কি আইন ভঙ্গকারীদের জন্য লাভজনক? তো তাই এটা ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট কি দেবো? Civilization brings to swift and easy transport and so assist those who are determined to break the violent various protective laws। এতটা হয়ে যাবে সাপোর্টিং স্টেটমেন্ট, যে যারা আইন ভঙ্গ করে তাদের জন্য এই যোগাযোগ ব্যবস্থা সাহায্য করে তাদেরকে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ট্রু ফলস।
দেখো শিয়েরগুলো দেখো আনসার বলেছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম একটা দিয়েছে হোয়াট ডু ইউ মিন বাই মার্চ অফ সিভিলাইজেশন। মার্চ অফ সিভিলাইজেশন বলতে তুমি কি বোঝো? তাহলে মার্চ অফ সিভিলাইজেশন ইজ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সিভিলাইজেশন। একটু নিজেরা লিখে নেবে, আমি বলে দিচ্ছি শুনে নাও। মার্চ অফ সিভিলাইজেশন ইজ দ্য ডেভেলপমেন্ট অফ সিভিলাইজেশন। মার্চ অফ সিভিলাইজেশন মানে সভ্যতার উন্নতি। হোয়েন new towns, factories, cities or hydroelectric plants are built in a civilization, that is called the march of civilization. যখন এই সমস্ত নগর শহর ইত্যাদি বানানো হয় নতুন নতুন, তখন সেটাকে বলা হয় মার্চ অফ সিভিলাইজেশন। তারপরটা দেখো, হোয়াই আর সাম রেয়ার ওয়াইল্ড অ্যানিমাল স্টিল থ্রিটেন্ড উইথ এক্সটিংশন। কেন কিছু রেয়ার ওয়াইল্ড অ্যানিমালস মানে কিছু দুর্লভ বন্য প্রাণীরা এখনও অবলুপ্তির পথে? কেন কেন তাহলে অবলুপ্তির পথে? এই যে এখানে তাহলে দিতে হবে, যখন একটা এরিয়াকে সম্পূর্ণভাবে এখান থেকে হোয়েন অ্যান এরিয়া ইজ হোললি ক্লিয়ার্ড অফ ভেজিটেশন টু মেক রুম ফর নিউ ফ্যাক্টরিজ থেকে পেরিশ পর্যন্ত, যখন তাহলে জঙ্গল কেটে পরিষ্কার করা হয়, তখন কিছু প্রজাতির যে স্বাভাবিক বাসস্থান সেটা নষ্ট হয়ে যায়। তার ফলে তারা কি হয়, সেখান থেকে চলে যেতে বাধ্য হয় বা তারা নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায় বা মৃত্যু হয় তাদের। তাই এই সমস্ত প্রাণীদের তারা অবলুপ্তির পথে। তিনেরটা, হোয়াট আর মোস্ট পিপল কনসার্নড অ্যাবাউট নাও। এখন বেশিরভাগ লোকেরা কি নিয়ে কনসার্ন মানে উদ্বিগ্ন? তাহলে এটা আমরা আগেই পেয়েছিলাম। বেশিরভাগ লোকেরা এখন কি নিয়ে যে এই প্রাণীদের অবলুপ্তি নিয়ে। এই যে মোস্ট পিপল আর নাও কনসার্ন অ্যাবাউট ইট, কী নিয়ে তাহলে বেশিরভাগ লোক কনসার্ন? দ্য সেভিং অফ সার্টেন ওয়াইল্ড অ্যানিমালস ফ্রম এক্সটিংশন, এই বিষয়টা। তাহলে উত্তরটা কিভাবে লিখবে? এরকমভাবে লিখবে যে নাও মোস্ট পিপল আর কনসার্নড অ্যাবাউট, নাউটা আগে দিয়ে দেবে, দিয়ে লিখবে নাও মোস্ট পিপল আর কনসার্নড অ্যাবাউট, কি নিয়ে না এই বিষয়টা এবার দেবে দ্য সেভিং অফ সার্টেন ওয়াইল্ড অ্যানিমালস ফ্রম এক্সটিংশন, কিছু বন্য প্রাণীদের অবলুপ্তির হাত থেকে রক্ষা করা, এই বিষয় নিয়ে বেশিরভাগ লোক চিন্তিত। চারেরটা কি বলেছে দেখো, বলেছে হোয়াট অ্যাজ রিফ্লেক্টেড ইন দ্য টেক্সট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ সিভিলাইজেশন। টেক্সটে যেমনভাবে রিফ্লেক্ট করা হয়েছে সভ্যতার ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধাটা কোথায়, তাহলে এই প্যারাগ্রাফটায় পুরোটাই এর উত্তর হয়ে যাবে। ইট ইজ স্যাড টু রিফ্লেক্ট দ্য সিভিলাইজেশন হুইচ ক্যান ব্রিং সো মেনি বেনিফিটস। এই প্যারাগ্রাফটা পুরোটাই উত্তরটা লিখতে হবে যে সভ্যতা যেটা লোকেদেরকে দুঃখ কষ্ট এবং ক্ষুধার হাত থেকে বাঁচিয়েছিল, সেটা সেই সমস্ত ক্রিমিনালদের পক্ষে লাভজনক যারা কি করে, হার্মলেস প্রাণীদের হত্যা করে এবং তাদের অস্তিত্বই বিপন্ন করে দিচ্ছে এই পৃথিবী থেকে চিরতরে। তাদের জন্য সভ্যতা খুব ক্ষতি করেছে। এটা হয়ে যাবে উত্তর। এরপরে গ্রামারটা দেখো, সেকশন বি বলছে চারেরটা, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সঠিক উত্তরে দিয়ে শূন্যস্থান পূরণ করো, মানে ভার্বের সঠিক ফর্ম দিয়ে। ইন্ডিয়া claim or claiming to be the leader of the third world in many fields of activity, but in literacy rate the country remains far behind। বলছে ভারতবর্ষ দাবি করছে, যেহেতু ইন্ডিয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ক্লেমস, ইন্ডিয়া ক্লেমস টু বি দ্য লিডার of the third world in many fields of activity, but in literacy rate the country remains, যেহেতু কান্ট্রিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এটা হয়ে যাবে রিমেন্স ফার বিহাইন্ড। দ্য ফাউন্ডিং ফাদার্স অফ ইন্ডিয়ান রিপাবলিক, ফাউন্ডিং ফাদার্স মানে যারা প্রতিষ্ঠা করেছিল ভারতীয় প্রজাতন্ত্র, তাই সেটা অতীতে ঘটে গেছে। রিগার্ডস অর রিগার্ডিং অর রিগার্ডেড, তাহলে এটা হয়ে যাবে রিগার্ডেড। এডুকেশন অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনপুটস ইন দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। পাঁচেরটা দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড, fill in the blanks with appropriate articles and preposition. I have always been scared dash numbers. I have always been scared এর পর সবসময় কি বসে? of. I have always been scared of numbers and that precisely was the reason of my poor score in mathematics.
ওয়াজ দ্য রিজন, সেটাই ছিল কারণ, তাই দ্য রিজন কিসের, অফ এর মানে অফ মাই পোর স্কোর ইন ম্যাথামেটিক্স। আচ্ছা, এরপরে দেখো বিয়ের দাগেরগুলো। রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য ব্র্যাকেটস, যেমন ইনস্ট্রাকশন দেওয়া আছে সেভাবে কাজটা করতে হবে। একটা, অ্যাজ সুন অ্যাজ দ্য নিউজ পেপার রিচেস দ্য স্ট্যান্ড ইটস ইজ সোল্ড আউট, এটা নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে, মানে না বাচকে। তাহলে অ্যাজ সুন অ্যাজ থাকলে যখন আমরা নেগেটিভে নিয়ে যাব সেটা কিভাবে করব, নো সুনার দিয়ে। অ্যাজ সুন অ্যাজের জায়গায় আমরা দেব নো সুনার। তারপর যেহেতু এটা মানে ইজ মানে প্রেজেন্টে আছে তাই ডাজ দেব, ডাজ দ্য নিউজ পেপার রিচ দ্য স্ট্যান্ড, আর এসটা উঠে যাবে, আমি ডাজ দিচ্ছি, রিচ দ্য স্ট্যান্ডস, তারপরে কমা দিয়ে ইট ইজ সোল্ড আউট। দেখো উত্তরটা এভাবে লিখেছি, নো সুনার ডাজ দ্য নিউজ পেপার রিচ দ্য স্ট্যান্ডস, কমা ইট ইজ সোল্ড আউট। তারপরেরটা দেখো ভয়েস চেঞ্জটা, ডিড ইউ ডু ইট, এটা বোঝা যাচ্ছে ডিড আছে তার মানে এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, ভয়েস চেঞ্জ করতে বলেছে, চেঞ্জ দ্য ভয়েস। এখানে দুটো ডিড আছে, প্রথম ডিডটা সাহায্য করার জন্য বসে আছে এবং পরেরটা এই ডুটা হচ্ছে মেন ভার্ব, আর ইউটা সাবজেক্ট এবং ইটটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা যেহেতু পাস্ট টেন্সে তাহলে আমি কি বসাবো, ওয়াজ, তারপরে অবজেক্ট বসাবো ইট, ওয়াজ ইট, মেন ভার্ব ডু, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ডান, বাই দিয়ে সাবজেক্ট ইউই থেকে যাবে। তাহলে উত্তরটা এরকম হবে, ওয়াজ ইট ডান বাই ইউ, এবং কোশ্চেন মার্ক, যেহেতু এটা কোশ্চেন মার্ক আছে ভয়েস চেঞ্জে তাই কোশ্চেন মার্কটা দিতে হবে। তিনেরটা দেখো, দ্য স্কুল ওয়াজ ওভার, দ্য চিলড্রেন রাস্ট আউট, স্কুল ওয়াজ ওভার মানে স্কুল শেষ হয়ে গিয়েছিল, দ্য চিলড্রেন রাস্ট আউট বাচ্চারা ছুটে বেরিয়ে এসেছিল। সিম্পল সেন্টেন্স জয়েন করতে হবে, তাহলে স্কুল শেষ হয়ে যাওয়ায় বাচ্চারা ছুটে বেরিয়ে এসেছিল, ওয়াজটা তাই বিইং হয়ে যাবে, বিইং দ্য স্কুল ওভার, স্কুল শেষ হয়ে যাওয়ায় কমা দিয়ে দ্য চিলড্রেন রাস্ট আউট, বাচ্চারা ছুটে বেরিয়ে এসেছিল। এর দাগে দেখো, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট থেকে কারেক্ট ফ্রেজাল ভার্বগুলো নিতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে, কজ, ক্লাউড কজেস রেন, তাহলে কজ মানে কোনটা হবে, ব্রিংস অ্যাবাউট, ঘটানো। তাহলে যেহেতু এটা কজেস আছে তাহলে আমাকে দিতে হবে ব্রিংস অ্যাবাউট, ব্রিং তার সাথে এস দিতে হবে, ব্রিংস অ্যাবাউট। তারপরটা, অনলি ফিউ স্টুডেন্টস অ্যাপিয়ার্ড ইন দ্য হল, অ্যাপিয়ার্ড মানে হাজির হয়েছিল, টার্ন আপ, যেহেতু এটা অ্যাপিয়ার্ড পাস্ট টেন্সে আছে তাহলে আমাকে কি দিতে হবে, টার্নড আপ। তারপরেরটা 3 নম্বরটা, দ্য চেয়ারম্যান হ্যাভ রিজেক্টেড দ্য প্রপোজাল অফ দ্য মেম্বার্স, রিজেক্টেড মানে বাতিল করা, তাহলে কি হবে, রিজেক্টেডের জন্য টার্ন ডাউন, যেহেতু হ্যাজ রিজেক্টেড আছে তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে আমাকে, তাহলে এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, তাহলে উত্তরটা কি হবে, টার্নড ডাউন। আজ এই পর্যন্তই আমি আলোচনা করলাম, পরের দিন আমরা মডেল কোশ্চেন পেপার 10 নিয়ে আবার আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।